নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আচ্ছা, আজকের আমরা আবার 30টি প্রশ্নের আলোচনা করতে চলেছি। তো বেশি দেরি করব না, দেখে নেওয়া যাক আজকে আমাদের 1 নম্বর প্রশ্ন। চর্যাপদ। চর্যাপদ আবিষ্কার করেন কে? দেখো, আমরা যেহেতু বাংলা সাহিত্যের শিক্ষার্থী, তাই তো? তাহলে আমাদের কিন্তু চর্যাপদ নামটা অতি পরিচিত। সেই চর্যাপদ আবিষ্কার করেন কে? অপশন আছে: ক দীনেশচন্দ্র সেন, খ হরপ্রসাদ শাস্ত্রী, গ সুকুমার সেন, ঘ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে আমাদের উত্তর কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেছিলেন, তাই তো? আচ্ছা, আমাদের আজকে দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি আছে? চর্যাপদের পুঁথি কোথা থেকে পাওয়া যায়? দেখো, অপশন আছে: ক ভারত, খ বাংলাদেশ, গ নেপাল, ঘ তিব্বত। তাহলে চর্যাপদের পুঁথি পাওয়া যায় কিন্তু নেপালের রাজদরবার থেকে। আচ্ছা, আজকের 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কার রচনা? সেই বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কার রচনা? অপশন: কয়ে চণ্ডীদাস, খয়ে বিদ্যাপতি, গয়ে কৃত্তিবাস, ঘয়ে ভারতচন্দ্র। তাহলে আমাদের আসল উত্তর কিন্তু ক চণ্ডীদাস হয়ে যাবে। আর কৃত্তিবাসের তো কৃত্তিবাসী রামায়ণ আছেই, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। ঠিক আছে, আমরা এখানে একটু এক্সট্রা প্রশ্ন কিছু করে নিই। এই ভারতচন্দ্রের কিন্তু অন্নদা এই অন্নদা মঙ্গল রচনা করেছিলেন, তাই তো? কৃত্তিবাসের রামায়ণ আর বিদ্যাপতির তো পদ আছেই। তাহলে চণ্ডীদাস আমাদের আসল উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখি। মঙ্গল কাব্যের প্রধান দেবী কে ছিলেন? কয়ে আছে দেখো, কয়ে আছে কালী, ক্ষয়ে মনসা, গয়ে চণ্ডী, ঘয়ে সবগুলো। তাহলে মঙ্গল কাব্যের প্রধান দেবী কিন্তু কালী, মনসা, চণ্ডী, এই সবগুলোই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কার লেখা? অন্নদামঙ্গল একটু আগেই আমরা করলাম যে অন্নদামঙ্গল কিন্তু কয়ে আছে আমাদের উত্তর ভারতচন্দ্রের লেখা। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে, দুর্গা ভক্তি তরঙ্গিনী কার রচনা? আচ্ছা, দুর্গা ভক্তি তরঙ্গিনী অপশনগুলো দেখে নি। কয়ে আছে চণ্ডীদাস, ক্ষয়ে বিদ্যাপতি, গয়ে মুকুন্দরাম এবং ঘয়ে জয়দেব। আচ্ছা, তাহলে আমাদের দুর্গা ভক্তি তরঙ্গিনী কিন্তু বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতির রচনা। আচ্ছা, এর পরের প্রশ্ন, কীর্তি পতাকা। কীর্তি পতাকা কোন রাজার পৃষ্ঠপোষকতায় রচিত হয়? অপশন: কয়ে আছে দেবসিংহ, ক্ষয়ে আছে কীর্তিসিংহ, গয়ে আছে শিবসিংহ, ঘয়ে আছে কেউই নন। এটির কিন্তু আসল উত্তর হয়ে যাবে শিবসিংহ। রাজা শিবসিংহের পৃষ্ঠপোষকতায় এটা কে রচনা করেন বলতো? রচনা করেছিলেন কিন্তু বিদ্যাপতি। বিদ্যাপতি রচনা করেছিলেন কীর্তি পতাকা।
আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই যে কপালকুণ্ডলা কোন ধরনের রচনা? দেখো, কপালকুণ্ডলা কিন্তু কয়ে আছে নাটক, ক্ষয়ে উপন্যাস, গয়ে প্রবন্ধ, ঘয়ে কবিতা। কপালকুণ্ডলা কিন্তু অবশ্যই একটি উপন্যাস, এবং এটি কার উপন্যাস বলে তো? কার উপন্যাস এটি? বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু উপন্যাস। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতা কে? দেখো, অপশনগুলো দেখে নিই। যে ফুলের ফসল যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু। এই প্রশ্নের উত্তর কিন্তু কি হয়ে যাবে বলতো? আচ্ছা, তার আগে বলতো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, তার কারণ হচ্ছে এটি আমাদের 2025 SLST পরীক্ষায় এসেছিল, তাই তো। ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতা এখানে কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত। কত সালে রচনা করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত? সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেছিলেন কিন্তু 1911 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। আমাদের আজকে 10 নম্বর প্রশ্ন কি আছে? শেষের কবিতা কার লেখা? কতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, গয়ে আছে জীবনানন্দ দাশ, ঘয়ে আছে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমাদের শেষের কবিতা আমরা অবশ্যই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আচ্ছা, শেষের কবিতা কত সালে রচনা হয়েছিল বলতো? শেষের কবিতা কিন্তু 1927 থেকে 1928 প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে, ঠিক আছে। আর যদি বলি গ্রন্থাকারে, গ্রন্থাকারে কিন্তু প্রকাশ হয়েছিল গ্রন্থ আকারে কিন্তু প্রকাশ হয়েছিল 1929 খ্রিস্টাব্দ। এরপরের প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, পথের দাবি কোন ধারার উপন্যাস? কয়ে আছে সামাজিক, ক্ষয়ে আছে বিপ্লবী, গয়ে আছে ঐতিহাসিক, এবং ঘয়ে রোমান্টিক। তাহলে পথের দাবি কিন্তু একটি সামাজিক উপন্যাস। 12 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। অগ্নিবীণা কিসের সংকলন? দেখো, কয়ে আছে গল্প, ক্ষয়ে আছে কবিতা, গয়ে আছে নাটক, ঘয়ে আছে প্রবন্ধ। অগ্নিবীণা কিন্তু কবিতার সংকলন, যেটার রচয়িতা কাজী নজরুল। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বনলতা সেন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কয়ে আছে ধূসর পাণ্ডুলিপি, ক্ষয়ে আছে রূপসী বাংলা, গয়ে আছে বনলতা সেন, ঘয়ে আছে মহাপৃথিবী। তাহলে বনলতা সেন কিন্তু বনলতা সেন কাব্যগ্রন্থেরই অন্তর্গত। বনলতা সেন কিন্তু জীবনানন্দ দাশের জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার নিকটতম ভাষা কি? বাংলা ভাষার নিকটতম ভাষা কি? ক আছে হিন্দি, খ আছে অসমিয়া, গ আছে তামিল, এবং ঘ আছে উর্দু। তাহলে বাংলা ভাষার নিকটতম ভাষা কিন্তু অসমিয়া হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, দেখো, আমি বই পড়ি, আমি বই পড়ি এর মধ্যে ক্রিয়া কোনটি? তাহলে ক্রিয়া বলতে কি?
ক্রিয়া বলতে কিন্তু কাজ করা বোঝায়, তাই তো? কাজ বোঝায়, তাই তো? তাহলে এখানে বই পড়া, পড়ছে, এটাই কিন্তু আমাদের ক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, পড়ি, এই শব্দটা আমাদের ক্রিয়ার মধ্যে চলে আসছে। 16 নম্বর প্রশ্ন, সুন্দর। সুন্দর কোন পদ? কয়ে আছে বিশেষ্য, ক্ষয়ে আছে সর্বনাম, গয়ে আছে বিশেষণ এবং ঘয়ে আছে ক্রিয়া। তাহলে সুন্দর কিন্তু আমাদের বিশেষণ পদের মধ্যে চলে আসছে, কেননা এটা কোনো নাম বোঝাচ্ছে না, এটা বিশেষ্যের পরিবর্তে বসছে না, বা এটা কোনো কাজ করাও কিন্তু বোঝাচ্ছে না। আমরা কি বলি, ধরো একটা উদাহরণ দিই, সুন্দর ফুল। তাহলে এই সুন্দর ফুলের মধ্যে ফুল আমাদের বিশেষ্য, তাই তো? তাহলে এই সুন্দরটা কিন্তু আমাদের বিশেষণ হয়ে যাচ্ছে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, সে যায়। এই বাক্যটি কি ধরনের বাক্য? সে যায়। জটিল, সরল, যৌগিক, মিশ্র। দেখো, সে যায়, এখানে কিন্তু কোনো ঘোর প্যাচ, কোনো দাড়ি, দাড়িটা কিন্তু অবশ্যই হবে, এখানে কোনো কমা বা অন্য কিছু কিন্তু নেই, তাহলে এটা সরল বাক্য। আমাদের 18 নম্বর প্রশ্ন কি আছে, শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? আচ্ছা, এর উত্তর কি হবে বলতো? এখানে কোনো অপশন নেই। শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। ধ্বনি বলা হয়। 19 নম্বর প্রশ্ন, শৃঙ্গার রস বলতে কি বোঝায়? কয়ে আছে প্রেম, ক্ষয়ে আছে হাসি, গয়ে আছে ভয় এবং ঘয়ে আছে সাহস। তাহলে শৃঙ্গার রস বলতে কিন্তু আমরা প্রেম বা মধুর রস যেটা, সেটাকেই বুঝি। 20 নম্বর প্রশ্ন, হাস্যরস বলতে কি বোঝায়? কয়ে আছে হাসি, ক্ষয়ে আছে প্রেম, গয়ে আছে ভয়, ঘয়ে আছে সাহস। তাহলে হাস্যরস এই কথাটার মধ্যেই কিন্তু আছে হাসি। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হাসি। 21 নম্বর প্রশ্ন, উপমা বোঝার সংকেত কি? কয়ে আছে যেমন মতো, ক্ষয়ে আছে বা অথবা, গয়ে আছে কিন্তু, ঘয়ে আছে কোনোটি নয়। তাহলে উপমা বোঝায় কিন্তু যেমন মতো, এই ধরনের শব্দগুলো অবশ্যই থাকবে। 22 নম্বর প্রশ্ন, সে সিংহের মতো সাহসী। এটি কোন অলংকার? এটি কিন্তু আমাদের অবশ্যই হয়ে যাবে কি, কয়ে আছে রূপক, ক্ষয়ে আছে উপমা, দুটোই, কোনোটি নয়। কোনোটি নয় তো হবে না, এখানে উপমা অলংকার। একটু আগেই আমরা জেনেছি যে মতো, মতো থাকলে কিন্তু, মতো থাকলে কিন্তু আমাদের উপমা অলংকার হয়ে যায়, যেটা একটু আগে জেনেছি আমরা। আচ্ছা, চাঁদ মুখ। 23 নম্বর প্রশ্নে কি আছে? চাঁদ মুখ, এটি কোন অলংকার? রূপক, উপমা, উৎপ্রেক্ষা, সমাসোক্তি। ভালো করে বোঝো, এটা কিন্তু সমাস চায়নি, এটা কিন্তু কোন ধরনের অলংকার বলেছে, এটা কিন্তু রূপক অলংকারের মধ্যে আসবে। ঠিক আছে, কেননা এখানে উপমান এবং উপমেয় আছে, যে চাঁদের মতো মুখ, সেই জন্য কিন্তু এটা রূপক অলংকারের মধ্যে চলে আসছে। আচ্ছা, আজকে আমাদের 24 নম্বর প্রশ্ন, সবুজপত্র কোন ভাষা প্রচলন করে? ক সাধু ভাষা, খ চলিত ভাষা, গ বাংলা ভাষা, ঘ সবগুলো। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর চলিত ভাষা। সবুজ ভাষা, এই সবুজপত্র কিন্তু চলিত ভাষা প্রচলন করে। এই সবুজপত্রের সম্পাদক কে বলতো? সবুজপত্রের সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী, সবুজপত্রের সম্পাদক। 25 নম্বর প্রশ্ন, কল্লোল কোন যুগ নির্দেশ করে? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ নাকি সবগুলো? এখানে আমাদের উত্তর কিন্তু অবশ্যই আধুনিক যুগ উত্তর হয়ে যাবে। 26 নম্বর প্রশ্ন, প্রবাসী পত্রিকার সম্পাদক কে? ক
ক রামানন্দ চট্টোপাধ্যায়, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ প্রমথ চৌধুরী, ঘ অজিত দত্ত। মানে আমাদের উত্তর রামানন্দ চট্টোপাধ্যায় হয়ে যাবে। আর রবীন্দ্রনাথের পত্রিকার নাম, অর্থাৎ রবীন্দ্রনাথ যে পত্রিকা সম্পাদনা করতেন তার নাম তোমাদের মনে আছে? নবপর্যায় বঙ্গ দর্শন। এটা কিন্তু 1901 সালে প্রকাশিত হয়েছিল। প্রমথ চৌধুরীরও একটা পত্রিকা আছে, যেটা একটু আগে জানলাম। অজিত দত্তও কিন্তু বুদ্ধদেব বসুর সাথে এটি পত্রিকা সম্পাদনা করতেন। সেটা যেদিন আমি পত্রিকা নিয়ে আলোচনা করব সেদিন আমরা আবার একটু জেনে নেব। 27 নম্বর প্রশ্ন, নীল দর্পণ কোন বিষয় নিয়ে? ক নীল চাষ, খ আফিম চাষ, গ পাট চাষ, ঘ চা চাষ। তাহলে নীল দর্পণ কিন্তু আমরা জানি নীল চাষ নিয়েই হয়েছিল, রচিত হয়েছিল। নীল দর্পণের রচয়িতা কে বলতো? নীল দর্পণের রচয়িতা কিন্তু আমাদের দীনবন্ধু মিত্র। আজকে আমাদের 28 নম্বর প্রশ্ন, রক্তকরবী কি জাতীয় সাহিত্য? নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ নাকি ছোট গল্প? দেখো, রক্তকরবী কিন্তু অবশ্যই একটি নাটক। এটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এটি কত সালে প্রকাশিত হয়েছিল সেটা কি মনে আছে? রক্তকরবী 1926 খ্রিস্টাব্দে। এই নাটকের অনেকগুলি কিন্তু পূর্ব নাম ছিল, যেমন যক্ষপুরী, নন্দিনী, এগুলো কিন্তু এই নাটকের পূর্ব নাম ছিল। আচ্ছা, আজকের আমাদের 29 নম্বর প্রশ্ন, দত্তার রচয়িতা। দত্তা কি বলতো? দত্তা উপন্যাস, সেই উপন্যাসের রচয়িতা ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, ঘ সুচিত্রা ভট্টাচার্য। আমাদের উত্তর কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে, দত্তা উপন্যাসের রচয়িতা। এই দত্তার প্রকাশকাল বা রচনাকাল কত বলতো? দত্তার রচনাকাল হলো 1918 খ্রিস্টাব্দ। এবং এর একটি নাট্যরূপ হয়েছিল কিন্তু 1934 বিজয়া নামে। এছাড়াও 2023-এও কিন্তু এই নাটক এই উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ হয়। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের শেষ প্রশ্ন, আধুনিক কবি কে? এদের মধ্যে আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, ঈশ্বর গুপ্ত নাকি সুকুমার রায়? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই আধুনিকতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু আজকে আমাদের উত্তর কিন্তু জীবনানন্দ দাশ, তাকেই আমরা আধুনিক কবি হিসেবে চিনি। ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের 30খানা প্রশ্ন। নিশ্চয়ই আবার একবার রিভিশন হয়ে গেল। আর তোমরা এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেক দিন বা যে নিয়মিত যে ভিডিওগুলো আসছে সেগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে এবং তোমরা প্র্যাকটিস করতে পারো। অনেকেই কিন্তু কাজের চাপে বিভিন্ন কারণে ঠিকঠাক ভাবে পড়া হয় না, কিন্তু এই ভিডিওগুলো যদি তোমরা অন্তত চোখের দেখো, তাও কিন্তু অনেকটা তোমাদের মাথার মধ্যে থেকে যাবে প্রশ্নগুলো। ঠিক আছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরপর থেকে ক্লাস আসতেই থাকবে। আর তোমরা যারা পরবর্তী এসএলএসটি দেবে তাদের জন্য তো ভীষণভাবে উপকারী হবে এই ক্লাসগুলি। ঠিক আছে। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ক্লাসে।